শালবনের গাছপালা ছিল ফুলে ফলে ভরা। এ বনের প্রকৃতির সৌন্দর্য এতই মনোমুগ্ধ ছিল যে এ বনে প্রায় ভিনদেশি পাখিরা ঘুরতে আসতো। এই বনের রাজা ছিল মহারাজ ঈগল। ঈগল নিজেও প্রকৃতিকে খুব ভালোবাসতো। বনের সব পশু পাখিরা এই বনে মিলেমিশে বসবাস করত। কিন্তু হঠাৎ এক অমাবস্যার রাতে এক আশ্চর্য ঘটনা ঘটে। আমি হলাম অমাবস্যার ডাইনি। আমার নজর যেখানে পড়ে সেই জায়গা আমি ধ্বংস করে দেই। এই বনে অনেক পশু পাখির বসবাস। আগামী 1 মাস যদি আমি এ বনে থাকতে পারি তবে আমাকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। যে করে হোক আমাকে এই বনে থাকার ব্যবস্থা করতেই হবে। এই বলে ডাইনি তার জাদু শক্তি বলে পুরো বনের সৌন্দর্যকে বিলীন করে দেয়। গাছগুলো শুকিয়ে যায়, পথঘাট ফেটে যায়, গাছের ফল ফুল অদৃশ্য হয়ে যায়। আমার কাজ হয়ে গেছে। পরের দিন সকাল হতেই বনের পশু পাখিরা বনের এই করুণ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ে। হায় হায়, আমাদের বনের এই অবস্থা কি করে হলো? বনে তো খরাও দেখা দেয়নি, তবে 1 রাতের মধ্যে এটা কি হয়ে গেল? আমিও তো তাই ভাবছি টুনি, আমাদের এত সুন্দর বনের এই অবস্থা কে করলো? বনের করুণ অবস্থা দেখে বনের সব পশু পাখিরা একজোট হয় আর তারা বনের রাজা ঈগলের কাছে গিয়ে তাকে সব ঘটনা খুলে বলে। রাজামশাই, এবার আপনি কিছু একটা করুন। গাছে কোনো ফল ফুল নেই, ফসলের মাঠঘাট শুকিয়ে গেছে। যদি এমন চলতে থাকে তবে যে এই বনের কোনো পশু পাখি প্রাণে বাঁচতে পারবে না। কি সব বলছো তোমরা? চলো তো গিয়ে দেখি। এরপর রাজা বনের পশু পাখিদের সাথে বন পর্যবেক্ষণ করে আর বনে এই করুণ অবস্থা দেখে রাজা বলে, 1 রাতে আমার বনের এই অবস্থা কি করে হলো? কিছুই তো বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো না, আমি ঠিক সমস্যা থেকে বের হওয়ার উপায় বের করব। আপনি আমাদের একমাত্র ভরসা রাজামশাই। কালু, এই সমস্যা পরিত্রাণের জন্য আমাকে তান্ত্রিকের কাছে যেতে হবে। তুই আমার যাবার ব্যবস্থা কর। পরের দিন সকাল হতে ঈগল তার গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে গরুর গাড়ি নষ্ট হওয়ার কারণে বাধ্য হয়ে ঈগলকে একাই আকাশ পথে উড়াল দিতে হয়। বড্ড ক্লান্ত লাগছে, গলাটাও শুকিয়ে যাচ্ছে। আশেপাশে তো পুকুরও দেখতে পাচ্ছি না, আর উঠতেও পাচ্ছি না। আরে আরে, সামনে ওটা নলকূপের মতো কি দেখা যাচ্ছে? দেখি তো। আরে, এটা তো একটা ঘাসের নলকূপ। কি অদ্ভুত নলকূপ! ঘাসের নলকূপ হয়? যাকগে, ওসব ভেবে আমার কি, আমি বরং এই নলকূপ থেকে একটু জল খাই। এই বলে ঈগল নলকূপে হাত দিতেই ঘাসের নলকূপ থেকে সোনার পানি বের হতে থাকে। কি অদ্ভুত ঘটনা! ঘাসের নলকূপ থেকে সোনার পানি পড়ছে। উফ, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। পানি না খেলে আমি হয়তো এক্ষুনি মরে যাব। না, অত ভেবে লাভ নেই, আমাকে এই সোনার পানি খেতে হবে। ঈগল এই বলে যেই না পানি খেতে যাবে তখনই সেখানে পাশের কুড়ে ঘর থেকে এক ভৈরবী মাতা বেরিয়ে আসে। ওই পানি খেও না, ওই পানি খেলে তোমার মৃত্যু ঘটবে। থামো, থামো বলছি, খেও না ওই পানি। আমার যে খুব তেষ্টা পেয়েছে, এই পানি না খেলেও আমার মৃত্যু ঘটবে। আমি যে আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে ভৈরবী মাতা তার কোড়ে ঘর থেকে পরিষ্কার ঠান্ডা পানি এনে ঈগলকে দেয়। বড্ড শান্তি পেলাম। কে তুমি, আর এদিকে বা কোথায় যাচ্ছিলে? এরপর মহারাজ ঈগল ভৈরবী মাতাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মাতা বলে, তোমাকে আর তান্ত্রিকের কাছে যেতে হবে না, আমি তোমাকে সাহায্য করতে পারবো। এই ঘাসের নলকূপের সোনার পানি তোমার বনে ছিটিয়ে দিলেই তোমার বন আবার আগের মতো সৌন্দর্যে ভরে উঠবে। কি, তবে তো আমাকে আর তান্ত্রিকের কাছে যেতে হবে না? হ্যাঁ, তোমাকে আর তান্ত্রিকের কাছে যেতে হবে না। আমি তোমার বনকে আবার ঠিক করে দিব। তুমি শুধু তোমার বনে আমাকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ,
চলুন আমার সাথে। এরপর ভৈরবী মাতা নলকূপের সোনার পানি নিয়ে ঈগলের সাথে তার বনে আসে। আর ভৈরবী মাতা সোনার পানি এনে ছিটিয়ে দিতেই বনের সৌন্দর্য আবারও ফিরে আসে। আপনাকে অনেক ধন্যবাদ মাতা। আজ আপনার জন্য আমার প্রাণের সাথে সাথে আমার বন রক্ষা পেয়েছে। বলুন, আপনি উপহার স্বরূপ কি চান? আমার কুড়ে ঘরটা একদম ভেঙে গেছে, তুমি আমাকে তোমাদের বনে 6 মাস থাকতে দিবে? কেন দিব না, অবশ্যই দিব। আমার এই বনে আপনি যতদিন ইচ্ছে থাকতে পারেন। আমি আপনার খাবার ব্যবস্থা করে দিচ্ছি, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এখানে আপনার কোনো অসুবিধা হবে না। এরপর রাজা ঈগলের আদেশে বনের দক্ষিণ কোণে ভৈরবী মাতার জন্য একটি সুন্দর ঘর তৈরি করা হয়। আর সেই ঘরে প্রয়োজনীয় খাবার পানি সব রাখা হয়। ভৈরবী মাতা আনন্দের সাথেই তার দিন পার করতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে অমাবস্যার রাতে। হঠাৎ ভৈরবী মাতা এতদিনে আমার মনের ইচ্ছা পূরণ হবে। আমাকে আর কষ্ট করে খুঁজে খুঁজে শিকার ধরতে হবে না। এই বনে অনেক পশু পাখি, শুধু একটাকে ধরবো আর গপ করে গিলে ফেলবো। এত পরিকল্পনা কি আর এমনি এমনি করেছি? এই বলে ডাইনি বেরিয়ে আসে আর শামুনি যাকেই পেতে থাকে তাকেই গপ করে গিলে খায়। ডাইনি এভাবেই প্রতিদিন পশু পাখিদের ধরে খেতে থাকে। আর এ নিয়ে পাখিরা দিশেহারা হয়ে যায়। বনে এসব কি শুরু হলো? ওই ডাইনি কোত্থেকে এসেছে? আমাদের এক্ষুনি ডাইনির কথা রাজা মশাইকে খুলে বলতে হবে। জনি, আমি জানি ওই ডাইনিকে। এ কি টোনা, তুমি তুমি কোত্থেকে এলে? আর গত রাতে বাড়ি ফেরোনি কেন? বলছি আমি সব বলছি, শোনো তবে। গত রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমি দেখলাম আমাদের বনের ভৈরবী মাতা কোথায় যেন যাচ্ছে। আমার দেখে সন্দেহ হচ্ছিল, তাই আমি পিছু করলাম। আর কিছু দূর যেতেই হঠাৎ আমি কি দেখলাম? বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। সবই তো শুনলে, চলো এক্ষুনি রাজাকে সবটা বলতে হবে। তোমাদের সাথে আমিও যাবো। তোমরাই যাও তবে, আমি আর যাবো না। এরপর টোনাটুনি ও টুকি রাজার দরবারে যায় আর তাকে সবটা খুলে বলে। কি, ওই ভৈরবী মাতা ডাইনি? কি ভেবেছিস তোরা? তোরা এই মিথ্যে কথা বলবি আর আমি বিশ্বাস করব? ভৈরবী মাতা আমার জীবন বাঁচিয়েছে, আমার বনকে রক্ষা করেছে। সে আমার অতিথি, তাই তার সম্পর্কে আমি কোনো খারাপ কথা শুনতে পারবো না। তোরা আমার অতিথির নামে বদনাম করেছিস, তাই এর শাস্তি তোদের পেতেই হবে। প্রহরী, এক্ষুনি এই টোনাটুনিকে বন্দি করো আর এই বাচ্চাকে ছেড়ে দেয়া হোক। এত ছোট বাচ্চাকে আমি বন্দি করি না। রাজার হুকুমে টোনাটুনিকে বন্দি করা হয় আর টুকি বনে গিয়ে সবাইকে সবটা খুলে বলে। তবে তো রাজামশাই আমাদের কোনো কথাই বিশ্বাস করবে না। এবার তবে যা করার আমাদেরই করতে হবে। হ্যাঁ, আমি মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমরা শোনো। এরপর টুকির বুদ্ধি শুনে সবাই রাজি হয় আর সেই অনুযায়ী ডাইনি রূপী ভৈরবী মাতার কুড়ে ঘরের সামনে এক বিরাট গর্ত করা হয় আর গর্তের উপরে পাতা ও ডালপালা দিয়ে ঢেকে রাখা হয়। এদিকে রাত একটু বাড়তেই ডাইনি যখন শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন ডাইনি পাখিদের করা ফাঁদে পড়ে যায়। এটা কি হলো? এইখানে গর্ত কি করে এলো? আর আমি গর্ত থেকে উঠতে পারছি না কেন? তুই এই গর্ত থেকে উঠতে পারবি না, কারণ এই গর্তে গঙ্গা জল ছিটানো আছে। ময়ূরী মাসি, এক্ষুনি রাজামাসিকে খবর দাও, আর সেই সাথে তান্ত্রিককেও খবর দাও। এরপর রাজা আর তান্ত্রিককে খবর দেয়া হয়। রাজামশাই ডাইনিকে দেখে তার ভুল বুঝতে পারে। তবে আমি ভুল ছিলাম, এই ডাইনি তবে ছলনা করে আমাদের বনে এসেছিল। তান্ত্রিক বাবা, আপনি এক্ষুনি এই ডাইনিকে বন্দি করে নিয়ে যান। এরপর তান্ত্রিক ডাইনিকে বন্দি করে নিয়ে যায় আর রাজাও টোনাটুনিকে কারাগার থেকে মুক্তি করে দেয়। তো বন্ধুরা, দেখলে তো, বিপদ যত বড়ই হোক না কেন
বুদ্ধি আর সাহস দিয়ে যে কোনো বিপদের মোকাবেলা করা যায়। কালু, এই কালু, তুমি না বলেছিলে তুমি সব থেকে বড় লাউ চাষ করবে? হ্যাঁ কাকুলি, আমার জমিতে সব থেকে বড় লাউ হবে, আর আমি হয়ে উঠবো এ বনের সব থেকে সেরা লাউ ব্যবসায়ী। তো এভাবে শুয়ে থাকলে সেরা লাউ ব্যবসায়ী হবে নাকি? তাড়াতাড়ি ওঠো, আর এই কীটনাশক আর রাসায়নিক সারগুলো জমিতে দিয়ে এসো। কিন্তু কাকুলি, 2 দিন আগেই তো জমিতে সার দিয়ে এলাম। বাবা, ও বাবা, জমিতে যত বেশি সার দিবে তত ভালো লাউ ধরবে, তাই না মা? হ্যাঁ রে বাবা, একদম ঠিক বলেছিস। এরপর কালু সারের ডালি নিয়ে লাউয়ের জমিতে চলে যায়, আর জমিতে ইচ্ছে মতো সার দিতে থাকে, আর সার দেয়া শেষ করে বাড়িতে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। কি সর্বনাশ হয়ে গেল কালু! বড় লাউ পাওয়ার আশায় আমরা লাউয়ের জমির এত যত্ন নিলাম, তবুও কিনা আমাদের লাউয়ের গাছগুলো মরে গেল। এখন আমরা কি করব? এত বেশি কীটনাশক আর রাসায়নিক সার দিয়েও আমার এত বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু কেন? জমিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক সার ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, আর এজন্য তোমাদের লাউ গাছ মরে গেছে। কিন্তু আমার জমিতে এবার অনেক লাউ ধরেছে, যাই আর একবার জমিটা দেখে আসি। এরপর বানর জমিতে চলে যায়, আর কালু ও কাকুলি নিজেদের ভুল বুঝতে পেরে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আমাদের তো এই বছরটা না খেয়ে মরতে হবে কাকুলি, কারণ সব টাকা তো আমরা লাউয়ের জমিতে খরচ করে ফেলেছি। শোনো কালু, আমার মাথায় রোজগার করার একটা উপায় এসেছে। কি উপায় কাকুলি? এরপর কালু ও কাকুলি মিলে বুদ্ধি করতে থাকে, আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। পরের দিন। কিরে তোতা, তোর জমিতে তো দেখি সব থেকে ছোট ছোট লাউ ধরেছে। এত ছোট লাউ চাষ করে তুই এবারে সেরা লাউ ব্যবসায়ী হবি কি করে? কি করবো বলো কালু দাদা, সৃষ্টিকর্তা আমার ভাগ্যে যতটুকু রেখেছে তাই হয়েছে। শোন তোতা, আমি চাইলে তোকে এবারে সেরা লাউ ব্যবসায়ী করে দিতে পারবো, তবে তার জন্য আমাকে পুরো 5,000 টাকা দিতে হবে। তাই নাকি কালু দাদা? তাহলে তো খুব ভালো হবে, কারণ আমি প্রতিবার এই সেরা লাউ ব্যবসায়ীর গোল্ড মেডেলটা পেতে চাই, কিন্তু কোনোভাবে পাইনি। ঠিক আছে কালু দাদা, আমি তোমাকে 5,000 টাকা দিব, তবুও তুমি আমাকে সেরা লাউ ব্যবসায়ীর পুরস্কারটা নিয়ে দিও। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে অবশ্যই দিব। শোন, আজকে রাতের মধ্যে তোর জমির সব লাউ অনেক বড় হয়ে যাবে, আর লাউ চাষ করতে পারলে তুই সেরা লাউ ব্যবসায়ী হতে পারবি। এরপর কালু সেখান থেকে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু একটি ইনজেকশন নিয়ে তোতার লাউয়ের জমিতে চলে যায়, আর সবগুলো লাউ ইনজেকশন দিয়ে অনেক বড় লাউ বানিয়ে দেয়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন নিজের জমিতে বড় লাউ দেখে তোতা অনেক খুশি হয়ে যায়। এই নাও কালু দাদা তোমার টাকা। এভাবে কালু একে একে বনের সবার কাছ থেকে টাকা নিয়ে তাদের জমির লাউগুলো ইনজেকশন দিয়ে বড় করে দেয়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। শুনুন শুনুন শুনুন, প্রতিবারের মতো এবারেও আমাদের বনে আসছে সেরা লাউ ব্যবসায়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা সবাই নিজের জমি থেকে সব থেকে বড় লাউটা নিয়ে আসবেন আগামীকাল। হ্যাঁ দাদা ও মাসিরা, আগামীকাল চলে আসুন বটতলার অনুষ্ঠানে। শুনুন শুনুন শুনুন। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়।
পরের দিন সবাই তাদের জমির লাউ নিয়ে এক বিশাল বটগাছের নিচে চলে যায়। এ কি, সবার হাতে তো আমার জমির লাউয়ের মতোই লাউ হয়েছে, তাহলে সেরা লাউ ব্যবসায়ী কে হবে? স্যার, স্যার, এবার তো সবার হাতে ইয়া বড় লাউ দেখা যাচ্ছে। এত বড় লাউ তো আমি এর আগে কখনো দেখিনি। ঠিক বলেছিস, আমিও এর আগে কখনো এত বড় লাউ দেখিনি। ভালোই হয়েছে, এত বড় বড় লাউ শহরে বিক্রি করলে আমি অনেক বেশি টাকা পাবো। শোনো, তোমরা এবার খুব বেশি পরিশ্রম করেছো, যার কারণে সবার জমিতে এত বড় বড় লাউ হয়েছে। তাই তোমরা সকলে এবারের সেরা লাউ ব্যবসায়ী। যাও, এখন তোমরা লাউগুলো রেখে বাড়িতে চলে যাও। এরপর ইগল ও ইঁদুর লাউগুলো নিয়ে শহরে চলে যায়। এত বড় লাউ তুমি কোথায় পেলে গো? জানো ইগলি, এবারে বনের চাষিরা অনেক পরিশ্রম করে এত বড় লাউ চাষ করেছে। কালই আমি ওদের জমির সব লাউ কিনে নিয়ে আসব আর শহরে বিক্রি করব। আর এর আগে তুমি এই লাউগুলো রান্না করো। এত বড় লাউ খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। এরপর ইগলি অনেক সুন্দর করে লাউ রান্না করে, আর ইগল সেই লাউ অনেক মজা করে খায়। আর কিছুক্ষণ পরে ইগল অনেক অসুস্থ হয়ে যায়। এ কি, আমি কি দেখছি? ঈগল স্যার তো এক বিষাক্ত ঔষধ পান করে ফেলেছে। এক্ষুনি ঈগল স্যারকে একটা 10,000 টাকার ইনজেকশন দিতে হবে, তা না হলে ঈগল স্যারকে বাঁচানো সম্ভব হবে না। তাড়াতাড়ি সেই ইনজেকশনটা দে টুনি, আর আমার ঈগলকে তুই বাঁচা। এরপর টুনি ইগলকে ইনজেকশন দিয়ে সুস্থ করে তোলে। আর কোনো ভয় নেই, ঈগল স্যার কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কিন্তু ঈগল স্যার এরকম বিষাক্ত ঔষধ পান করলো কিভাবে? আমার বোন বলছে বড় লাউটা খেয়ে ঈগলের এমন অবস্থা হয়ে গিয়েছে। এ কি, এত বড় লাউ তো আমি এর আগে কখনো দেখিনি। এক্ষুনি এই বড় লাউটা পরীক্ষা করতে হবে। এরপর টুনি লাউটা পরীক্ষা করে বলে, এ কি, এই লাউ তোমরা কোথায় পেয়েছো? এই লাউয়ে সেই বিষাক্ত ঔষধ প্রবেশ করানো হয়েছে, যার কারণে এই লাউটা এত বড় হয়ে গেছে। কি, ওই বনের চাষিদের এত বড় সাহস? ওরা কিনা টাকার লোভে এত বড় অন্যায় কাজ করেছে। আজ ওদের আমি উচিত শিক্ষা দেব। চল ইঁদুর, আমার সাথে চল। এরপর ইগল ও ইঁদুর বনে ফিরে যায়। কি স্যার, আপনি এখানে? লোভী কোথাকার, তোরা টাকার লোভে আমাকে ঠকিয়েছিস। দে বলছি, আমার দেয়া সোনার মেডেল ফিরিয়ে দে আমাকে। আর আমাকে ঠকিয়েছিস জন্য আমি তোদের থেকে 3 মাসের জন্য জমিতে ফসল ফলানো বন্ধ করে দিব। এসব আপনি কি বলছেন স্যার? আমরা আপনাকে কিভাবে ঠকালাম? ইগল তো তাকে সব কথা খুলে বলে আর সোনার মেডেল ফিরিয়ে নেয়। আর এভাবে একে একে সবার থেকে সোনার মেডেল ফিরিয়ে নিয়ে শহরে চলে যায়। এদিকে সবাই কালুর প্রতি অনেক ক্ষিপ্ত হয়ে যায়। এ কি, তোরা আমার বাড়িতে কেন এসেছিস? আমাদেরকে বোকা বানিয়ে আমাদের থেকে অনেকগুলো টাকা নিয়েছো, আর তোমার কথায় আমরা লোভে পড়ে গিয়েছিলাম। আর তোমার জন্য আমরা 3 মাসের জন্য নিজের জমিটুকু হারালাম। এই মার মার, যার কারণে আমাদের এত বড় ক্ষতি হলো তাকে তোরা মার। তো তার কথা শুনে কালু পালিয়ে যায়, আর সবাই কালুর পেছনে লাঠি নিয়ে ছুটতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভে পড়ে অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। তাই আমাদের অন্যকে ঠকানো উচিত নয়।